আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবর। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করে ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব নেবার জন্য নিজেদের গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। রনি রায়হানকে সাথে নিয়ে ইফতেখার রেজা রিপোর্ট। জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শুরু হচ্ছে 12 থেকে 14 বছর বয়সী ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে শুরু হলো প্রতিভা অন্বেষণ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানকে ধারণ করে রবিবার বিকেলে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদের আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন তিনি। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। পরে 8টি খেলার জোন ও ক্ষুদে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে বিএনপি সরকারের পদক্ষেপ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনর্খনন সহ নানা ধরনের প্রকল্প। তবে সরকারের নতুন চমক, নতুন করে স্পোর্টস। নতুন করে স্পোর্টসে থাকবে ক্রিকেট, ফুটবল সহ 8 ধরনের খেলা। সরকারের প্রত্যাশা, এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে মেধা, মনন ও শারীরিক বিকাশ পাবে আগামী প্রজন্ম। এর আগে ঐতিহাসিক বাসিয়া খালের আনুষ্ঠানিক পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত খালটি কালক্রমে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলা উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব, আমরা সবাই মিলে যদি কাজ করি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে, এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। এছাড়া শনিবার সকাল থেকে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে রেল যোগাযোগ আধুনিকায়ন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। রনি রায়হানের ক্যামেরায় ইফতেখার রেজার আরও একটি রিপোর্ট, সাথে ছিলেন সজল ছত্রী। পূর্ণভূমি, একই সঙ্গে চায়ের দেশ খ্যাত সিলেটে শনিবার সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালালের মাজারে আসেন তিনি। বৃষ্টিস্নাত আবহে মাজার জিয়ারতে দেশ ও মানুষের উন্নয়ন এবং শান্তি কামনা করা হয়। সেখান থেকে সিলেট শহর ঘেঁষা সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে উপস্থিত হন তিনি। বক্তব্যে এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই মূলত খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময়, এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক,
আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও বেশি উন্নত করা হবে। রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে। এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সিলেটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানানোর সঙ্গে পরিশ্রম করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। অতিবৃষ্টির নগরী সিলেট, সেই সিলেটের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতেও বন্যার হাত থেকে সিলেটকে বাঁচাতে থাকবে সরকারের প্রকল্প, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে হবিগঞ্জের হাওরপাড়ের মানুষের। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে নষ্ট হচ্ছে হাড় ভাঙা খাটুনির সোনালী ধান। সে সম্বল রক্ষায় তাই আপ্রাণ লড়াই চালাচ্ছেন ভাগ্যহত কৃষকরা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এসব কৃষককে বাঁচাতে প্রণোদনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম খানের ছবিতে জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। একদিকে ফসল তলিয়ে আছে, অন্যদিকে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নদীতে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের জমি আরও পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যেই হবিগঞ্জের হাওরের কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শেষ রক্ষা হবে না বলে জানান কৃষকরা। খেত করতে শক্ত লাগে, ঠিক আছে চলমো কিবা খাইমো, ঋণ ভিন করে গৃহস্থ করছি। হবিগঞ্জের আজমেরিগঞ্জের কাকালছেও হাওরের কৃষকদের কষ্টটা একটু বেশি। দুর্গম হাওর থেকে কোমর পানির নিচের ধান কেটে নৌকায় করে আনতে হচ্ছে, তারপর সেগুলো নৌকা থেকে রাস্তায় নামানো, আবার ট্রাক্টরে করে বাড়িতে নেয়া। কামলার অভাবে টাকা পয়সা 1000 টাকা রোজ দিলেও পাওয়া যায় না কামলা। হাওর পাড়ে গেলে নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। ফেলফেল নয়নে হাওরের দিকে তাকিয়ে থাকেন তলিয়ে থাকা জমিতে। পারে না কি করবো। আবার যারা ধান বাড়িতে বা রাস্তায় আনতে পেরেছেন, তাও নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। এবার বছর মার ফাইনে নিতেছে, হাওয়ায় নিতেছে। বৃষ্টির কারণে আমরা ওই যে কাজ করতে পারতাছি না, আমরা এখানে বৈশা রয়েছি, আমাদেরও ক্ষতি হইতাছে, গৃহস্থেরও ক্ষতি হইতাছে। এখন এসব কৃষককে কিভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও চিন্তার শেষ নেই। আবার এই জলাবদ্ধতা থেকে কৃষকদের স্থায়ী মুক্তির দাবিও জানান স্থানীয়রা। এই যে ধান কৃষকে পানির তল থেকে কাটাইয়া আনতেছে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই ক্ষতিপূরণ কি হবে, যে আমাদের ক্ষতি শেষ পর্যন্ত আমরা এখনো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং নদীগুলো একদম মাঠ হয়ে গেছে। নদী খাল বিলগুলো এগুলো খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো আপনার খননের মাধ্যমে আমাদের এই কৃষকের এই দুর্দশা থেকে বাঁচতে পারে। তবে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শাখাওয়াত হাসান জীবন বললেন, কৃষক ও কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা হবিগঞ্জের অবস্থা নিয়ে কথা বলেছি, তো উনি সদয় হয়ে ঘোষণা করেছেন যারা এফেক্টেড কৃষক আছে তাদের জন্য 3 মাসের অন্তত সাহায্য সহযোগিতা করার। এই হিসাবে আজকে আমাদের প্রশাসনের লোকজন আসছেন, আমরাও আসছি। এখন পর্যন্ত হবিগঞ্জে 11,000 হেক্টরের অধিক বোরো ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একে তো হাওর অঞ্চল এবং দুর্গম এরিয়া, তারপর প্রকৃতি বিরূপ আচরণ করছে। এরপরও কৃষকরা তাদের জমি থেকে কষ্ট করে ধান কেটে আনছেন, কিন্তু শেষ পর্যন্ত এই ধান তারা বাড়িতে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, কাকালচেউ, আজমেরিগঞ্জ, হবিগঞ্জ।
ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 থেকে 6 মে অনুষ্ঠেয় এবারের সম্মেলনে 34টি কার্য অধিবেশন থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবার পর প্রথম ডিসি সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। গত ডিসি সম্মেলনে 1 কোটি টাকার বেশি ব্যয় হলেও এবার তা কমিয়ে 71 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এবারের সম্মেলনে 498টি প্রস্তাবনা কার্যতালিকায় স্থান পাচ্ছে। ইন্টারাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে। নর্মাল যা হয় তার থেকে বাড়ানো হয়েছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করছে জামায়াত সহ 11 দল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে সরে এসে বিরোধী দলের উচিত সরকারের সাথে উন্মুক্ত সংলাপের সুযোগ নেয়া। রাজধানী ঢাকায় এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন, জানাচ্ছেন জাহিদ রহমান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, মেধাবীদের মূল্যায়ন না করে বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত, যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সংস্কারের জনক, তাই জুলাই সনদে একমত হওয়া প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি সরকার। আন্দোলন করছে এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি আশা করবো যে তারা দ্রুত চিন্তা করে একটু নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। এদিকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার। আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতে করবে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন নজরুল ইসলাম খান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি জুলাই সনদ মানে, কিন্তু গণভোটের রায় মানে না। রায় মানা না হলে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনায় গণভোট রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকাকালে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন, অথচ আজ তিনি বিএনপির আপনজন। সংসদের আগামী অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এই সংস্কারের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন আপনারা মানতে চান না। জনগণকে ভোট পেয়ে ক্ষমতায় যাবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জনগণের রায়কে বাতিল করে আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবেন, এটাই ছিল আপনাদের সরকার। আর এটা যদি মানা না হয়, আজকে প্রবন্ধকার সংকট বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি হবে, সংঘাত হবে, মারামারি হবে, আইনি সংবিধান হবে। 70% জনগণের ম্যান্ডেট যারা দিয়েছে
এটা যদি পার্লামেন্টে নিষ্পত্তি না হয় তো আমরা সেই আলোচনা সেই আন্দোলনকে আবার জনগণের কাছে নিয়ে যেতে হবে। গণভোটের রায় নিয়ে বিএনপি শুধু বিরোধী দলের সঙ্গে নয় বরং নিজ দলের নেতাকর্মীর সাথেও প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, জ্বালানি, অর্থনীতি, সংস্কার, রাজনীতি ও গণভোট নিয়ে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আক্তার হোসেন আরও বলেন, এক রাতের মধ্যেই নতুন ব্যাংক রেগুলেশন আইনের মাধ্যমে লুটেরাজদের হাতেই ব্যাংক তুলে দেবার কৌশল নিয়েছে এই সরকার। এতে সামনের দিনে ব্যাংক লুটেরা আবারও হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ পাবে। তাদের যদি সৎসাহস থাকতো তারা গণভোটের রায়ের কথাও তারা বলতে পারতেন। তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, তাই জুলাই চেতনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত আমার বাংলাদেশ পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর মঈন খান বলেন, অতীতে যখনই রাজনীতিবিদরা ভুল পথে পরিচালিত হয়েছে দেশের জনগণ রক্ত দিয়ে তা শুধরে দিয়েছে। একই অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনকারীদের ভুলে গেলে ভবিষ্যতে আর কেউ রাজপথে রক্ত দিতে আসবে না। আলোচনা পর্ব শেষে কেক কাটা হয়। আমরা যেন কখনো তাদেরকে ভুলে না যাই, তাদের আত্মত্যাগকে ভুলে না যাই। আমরা যদি ভুলে যাই তাহলে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষ আর কখনো আমাদেরকে বিশ্বাস করে ভরসা করে রাজপথে নেমে আসবে না। আমরা সেই ৭১ থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করে নাই। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার কাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানায় প্রত্যেক ১৬ ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না। দেশে প্রযুক্তি শিক্ষাকে আরও এগিয়ে নিতে অনুষ্ঠিত হলো স্টিম ভিত্তিক ব্যতিক্রমী এক কার্নিভাল। নেক্সট জেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে রূপায়ণ সিটি স্টিম কার্নিভাল 2026-এ অংশ নেয় রাজধানীর 15টি স্কুলের মোট 78 জন শিক্ষার্থী। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় গত 30 এপ্রিল। ম্যাথমেটিক্স, স্ক্র্যাচ প্রোগ্রামিং, আইওটি ও রোবোটিক্স সহ নানা ক্যাটাগরিতে শিক্ষার্থীরা দেখায় তাদের সৃজনশীলতা ও দক্ষতা। প্রতিযোগিতায় 3টি গ্রুপে মোট 9 জন বিজয়ীর মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিমুখী ও উদ্ভাবনী চিন্তায় আরও এগিয়ে নেবে। স্টিম কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। রাজধানীর মাদারটেক এলাকায় স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন বাংলাদেশ শিরোনামে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। কমলজিয়া গবেষণা পরিষদের উদ্যোগে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শরীফবাগ ও কৃষি ব্যাংক গলি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। আয়োজকরা জানান, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। ময়মনসিংহ যুব সমিতির 40তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হল রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। ময়মনসিংহ জেলার নানা সুবিধা অসুবিধায় সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলোতে অনুদান ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026 কাঠমান্ডুর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। অনুষ্ঠানে নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের 2.5 শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এক ঝাঁক নতুন সুযোগ সুবিধা নিয়ে সোমবার শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর ডিপিএল-এর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিয়ম আরোপ করেছে ক্রিকেট বোর্ড। মূলত ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো অসাধু উপায়ে সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে। গত কয়েক বছরে ডিপিএল-এর আম্পায়ারিং এবং ফলাফল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। ক্লাবগুলোর মধ্যে সেই আস্থাহীনতা দূর করার উদ্যোগ নিয়েছে বর্তমান বোর্ড। এই টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্লাবগুলোর জন্য খাবারের ব্যবস্থা বিসিবি করবে। চিকিৎসা সেবা নিশ্চিতে 6 ভেন্যুতে আইসিইউ ইউনিট সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হবে। প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। তারপরও আমার কাছে মনে হয় 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সকে আমরা রেন্ট করছি অ্যান্ড উইল মেক শিওর দ্যাট এ ধরনের ইনসিডেন্ট যদি আল্লাহ মাফ করুক আবার কারোর সাথে ঘটে তাহলে আমরা আর ওয়েল প্রিপেয়ার্ড আগের চেয়ে। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।